বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের তফসিল প্রধান বিচারপতির কাছে ৩০০ ম্যাজিস্ট্রেট চাইলেন সিইসি। কাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ। লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপারে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা এশিওর করেছেন। ক্ষমতায় গেলে সরকারের দুর্নীতি তদন্তে অনুমতি লাগবে না দুদকের, বললেন তারেক রহমান। দেশ এগিয়ে নেয়ার পরিকল্পনা শুধু বিএনপিরই আছে। জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে, যা একমাত্র আপনার আছে, যা একমাত্র এই দলের আছে। ক্ষমতায় যেতে ব্যস্ত বিএনপি জামায়াত, গুরুত্ব পাচ্ছে না সংস্কার, বললেন এনসিপির সদস্য সচিব আক্তার। ভোটের হিসেব নিকেশে রাজনীতির গতিপথ নির্ধারণ সম্ভব নয়। দুর্নীতিবাজ চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের। সংস্কারের পথে সবচেয়ে বড় বাধা আমলাতন্ত্র, অভিযোগ টিআইবির নির্বাহী পরিচালকের। সংস্কারের নামে যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটি যদি কিছু বাস্তবায়িত হতে হয়, সেটা হবে তখনই যখন আমাদের রাজনৈতিক সংস্কৃতি আর আমলাতান্ত্রিক সংস্কৃতিতে কিছুটা হলে পরিবর্তন হয়। গণমাধ্যম, সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ সহ সবকিছুই নিয়ন্ত্রণ করতেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে হাসনাত আব্দুল্লাহ। বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করার আহ্বান। সিলেটে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রাজু আটক। রাজধানীতে মা মেয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার হয়নি কেউ। আসন্ন নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক চেয়েছেন সিইসি। প্রধান বিচারপতি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি। এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের ট্রেনে উঠে গেছে তার কমিশন। দুপুরে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান তিনি। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সামনে রেখে দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সেখানে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের সহযোগিতা চান সিইসি। প্রধান বিচারপতিও নির্বাচন কমিশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বৈঠক শেষে সিইসি জানান, নির্বাচনী অনুসন্ধান কমিটির কাজ ত্বরান্বিত করতে প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপারে প্রধান বিচারপতি যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান সিইসি। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে। চলতি সপ্তাহেই তফসিল হয়ে যাবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপারে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা এশিওর করেছেন। আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না। এর আগে সোমবার পোস্টাল ব্যালট বাতিলের ৬ কারণ উল্লেখ করে সংসদীয় আরপিওর গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সাথে জানিয়েছে, পোস্টাল ব্যালটে থাকবে না স্থগিতকৃত প্রতীক। সেই ব্যালটে থাকা প্রতীকগুলোয় দাগ দেয়া না থাকলে বা একাধিক টিক বা ক্রস দেয়া থাকলে ব্যালট বাতিল হিসেবে গণ্য হবে। এছাড়া কোনো প্রতীকে টিক বা ক্রস দেয়া হয়েছে তা বোঝা না গেলেও বাতিল হবে সেটি। গণনা শুরুর আগে রিটার্নিং অফিসারের কাছে না পৌঁছালে, আদালত প্রার্থী তালিকায় পরিবর্তন আনলে, ঘোষণাপত্রে ভোটারের সই না থাকলে সেই ব্যালট বাতিল বলে বিবেচ্য হবে। সংশোধিত আরপিওতে উল্লেখ করা হয়, পোস্টাল ব্যালটের জন্য রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভোট কেন্দ্র হিসেবে ধরা হবে। এছাড়া ব্যালট গণনায় রিটার্নিং অফিসার, একজন প্রিজাইডিং অফিসার ও কয়েকজন পোলিং অফিসার নিয়োগ দেবেন। এদিকে তফসিল ঘোষণার জন্য চূড়ান্ত হয়ে গেছে সিইসির ভাষণ। বুধবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন আওয়ামী লীগের অপপ্রচার, দুর্নীতির লাগাম টেনে ধরার ট্রাক রেকর্ড শুধু বিএনপির কাছে, মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির 3য় দিনে ভার্চুয়ালি যোগ দিয়ে এই কথা বলেন তিনি। বলেন, দুর্নীতি দমনের ট্র্যাক রেকর্ড শুধু বিএনপিরই রয়েছে। দুদকের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নেতাকর্মীদের কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। নেতাকর্মীদের 8টি আলোচ্য বিষয়ে আলোকপাত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের মধ্য দিয়ে নিশ্চিত করা হবে বঞ্চিতদের অধিকার।
আমাদেরকে আরেকটি কাজে সফল হতে হবে, এটিও কাইন্ড অফ দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে কোনো মূল্যে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখতে হবে। বিএনপির ট্র্যাক রেকর্ড আছে, আমরা দুর্নীতির লাগাম টেনে ধরেছি। আর কে কি করতে পেরেছে, বিভিন্ন জনের বিভিন্ন ট্র্যাক রেকর্ড অতীতে আমরা দেখেছি, এবং তাদের কাছে কোনো প্ল্যান নাই। কথার ফুল জুড়ে দিয়ে রাষ্ট্র চলে না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের পেটে খাবার আসে না। পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে, জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে, যা একমাত্র আপনার আছে, যা একমাত্র এই দলের আছে। সংস্কার নিয়ে কথা বলছে না কোনো রাজনৈতিক দল, কিভাবে ক্ষমতায় যাবে তা নিয়েই ব্যস্ত বিএনপি ও জামায়াত, এমনটি মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বিকেলে জাতীয় যুব শক্তির প্রতিনিধি সম্মেলনে তিনি বলেন, সামনের নির্বাচন নিছক কোনো ক্ষমতার পরিবর্তন হওয়ার কথা ছিল না, একমাত্র লক্ষ্য হওয়ার কথা ছিল সংস্কার, কিন্তু নির্বাচনকে শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে। আক্তার হোসেন আরও বলেন, ক্ষমতা কারা পাবে না পাবে এসব জরিপ করে মানুষের সংস্কারের আকাঙ্ক্ষাকে দূরে সরানোর চেষ্টা হচ্ছে। শুধু ভোটের হিসাব নিকাশ দিয়ে রাজনীতির গতিপথ নির্ধারণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। শুধুমাত্র ক্ষমতা দখলের কে কেন্দ্র করে নানা ধরনের বাইনারি তৈরি করে বাংলাদেশের মানুষকে সামনের নির্বাচনে ভুলভাবে প্রভাবিত করার এক ধরনের প্রবণতা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আমরা লক্ষ্য করছি। এই নির্বাচনটা শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের বিষয় নয়। দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের শুধু কারাগারে রাখলেই হবে না, তাদের সামাজিকভাবে ঘৃণা করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে ক্ষমতাচ্যুতরা পালানোর সময় অর্থের বিনিময়ে যেসব রাজনৈতিক সহযোগিতা করেছিলেন তাদের ভোট না দেওয়ার অনুরোধ জানিয়েছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় এসব কথা বলেন তারা। নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করেছে দুদক। সকালে সেগুনবাগিচায় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়। পরে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতায় মানববন্ধন করে সংস্থাটি, যাতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। দুপুরে শিল্পকলা একাডেমির আলোচনা সভায় প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, রাজনীতিকরা ঠিক থাকলে সমাজে পচন রোধ সম্ভব। রাজনীতিবিদের যদি কমিটমেন্ট বা সদিচ্ছা না থাকে তবে শীষ লর্ডস ফ্রম দ্য হেড, মাছের পতন হয় মাথা থেকে। এখন রাজনীতিবিদরা যারা আমাদেরকে শাসন করবে তারা যদি ঠিক থাকে তা সহজে সমাজে পতন ধরবে না এবং তাতেই দুর্নীতি কমে যাবে। অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি আর দুর্নীতিবাজদের লাগাম টানতে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। আমরা যদি আমাদের শাসন করার জন্য দুঃশাসকদের রাখি, আমরা যদি সঠিক লোককে নির্বাচন না করি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, তাদের যদি রাখি, তাহলে আমরা কেমন করে সুশাসন পাবো? এবং সেটাই একটা রিফ্লেকশন দুদকের উপরে পড়বে। এ সময় পাচার হওয়া অর্থ ফেরাতে সংশ্লিষ্ট দেশের হাইকমিশনগুলোতে দুদক কর্মকর্তা নিয়োগে সরকারের প্রতি আহ্বান জানান দুদক চেয়ারম্যান। আপনারা লক্ষ্য রাখবেন আমরা কোথায় কোথায় দুর্নীতি করি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গণমাধ্যম সংস্কার আমলাতন্ত্র যতটুকু চায় বাংলাদেশে ঠিক ততটুকুই সংস্কার হবে, এমন মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আমলাতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হলে কিছুটা সংস্কার হবে মনে করেন তিনি। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন গণমাধ্যম কর্মীরা। মার্চে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। আশু করণীয় কিছু সুপারিশও করেছে, কিন্তু গত 9 মাসে একটি সুপারিশও বাস্তবায়িত হয়নি। তাতে হতাশ গণমাধ্যম কর্মীরা। গণমাধ্যমের যে মুক্ত সময়কাল, টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার প্রদান এবং আলোচনা অনুষ্ঠানে হতাশার কথা তুলে ধরেন তারা। বলেন, কমিশনের সুপারিশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং স্বাধীনতা রক্ষায় একটি সুরক্ষা বলয় তৈরি করা যেত, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ধারা বাদ দেয় সেই উদ্দেশ্য ব্যাহত হবে মত তাদের। কর্তৃত্ববাদ চলে গেছে, ইট ডাজন্ট মিন যে এই জায়গাটা আসলে কেউ নেই, এখানে আর নতুন অবয়বে আরেক কর্তৃত্ববাদ তৈরি হয়, এটাই স্বাভাবিক। এখন কথা হলো সেটাকে ফাইট দেওয়ার মতো আমাদের অবস্থানটা আমরা তৈরি করতে পেরেছি কিনা বা পারছি কিনা। যত আমরা সাংবাদিকতা করব
তত এই ট্রাস্টে আমরা আবার ফেরত পাবো। সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক ইশতেহার প্রকাশ করবেন। আমরা তো আশা করি যে সেই ইশতেহারে গণমাধ্যম সংস্কার কমিশন বা বাস্তবায়নের যে ধারাগুলো বাস্তবায়নযোগ্য সেটার একটা প্রতিশ্রুতি তারা দেবেন। সংস্কার, ইলেকশন এবং বিচার এগুলি যদি ওনাদের প্রায়োরিটি হয় তাহলে এগুলি প্রত্যেকটার সাথে গণমাধ্যমের একদম ডিপ রিলেশন, তাহলে এইটাকে তারা কেন আরো স্পিড দিয়ে এই ওয়েতে বিবেচনা করছেন না, সেই জিনিসটা তাদের কাছ থেকে আসলে আমাদের জানতে হবে। টিআরবি নির্বাহী পরিচালকের হতাশা সংস্কার কমিশনের দেয়া সুপারিশ বাস্তবায়নে সরকার যথাযথ ভূমিকা পালন করেনি। বলেন, বাংলাদেশে সংস্কারের পথে সবচেয়ে বড় বাধা আমলাতন্ত্র। মূল বিষয়টা হচ্ছে যে আমরা যত সংস্কারের কথা বলি না কেন, বাংলাদেশের সংস্কার তখনই যতটুকুই হবে যতটুকু বাংলাদেশের আমলাতন্ত্র চায়। সংস্কারের নামে যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটি যদি কিছু বাস্তবায়িত হতে হয় সেটা হবে তখনই যখন আমাদের রাজনৈতিক সংস্কৃতি আর আমলাতান্ত্রিক সংস্কৃতিতে কিছুটা হলে পরিবর্তন হয়। দুর্নীতি বিষয়ক সংবাদ প্রচারের জন্য টেলিভিশন ক্যাটাগরিতে পুরস্কার পান চ্যানেল ওয়ানের পারভেজ রেজা, সংবাদপত্র বিভাগে ডেইলি সানের রাশিদুল হাসান, আঞ্চলিক সংবাদপত্রে দৈনিক গ্রামের কাগজের আশিকুর রহমান ও ফয়সাল ইসলাম। প্রামাণ্যচিত্রে চ্যানেল 24-এর সাবেক রিপোর্টার ফয়জুল সিদ্দিক পান পুরস্কার। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। শহীদ আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, গণমাধ্যম, সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগ সহ সবকিছুই নিয়ন্ত্রণ করতেন শেখ হাসিনা। জুলাই হত্যাকাণ্ডে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করার দাবি জানান তিনি। এদিন জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসি সেলে ২৬ জনকে গুম করে নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ ডিসেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার প্রায় শেষ পর্যায়ে। মঙ্গলবার এই মামলায় সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এদিন জবানবন্দিতে হাসনাত আব্দুল্লাহ জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগের নৃশংসতার বর্ণনা তুলে ধরেন। আবু সাইদ হত্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর জড়িত সদস্যদের বিচার চান তিনি। সেই সাক্ষ্যে উনি ওনার এই আন্দোলনে ওনার অংশগ্রহণ, ওনার আটক, ওনার উপরে নির্যাতন এবং উনি কি দেখেছেন, কি করেছেন, ওনার সকল ঘটনার বর্ণনা করেছেন। মিলিটারি, মিডিয়া, জুডিশিয়ারি এর সাথে যুক্ত হয়েছিল ব্যুরোক্রেসি, এই তিনটা নেক্সাসকে উনি এমনভাবে নিয়ন্ত্রণ করেছিল যেটার মধ্য দিয়ে উনি রাষ্ট্রের তথৈবচ অবস্থা করতে সক্ষম হয়েছিলেন। জুলাই হত্যাকাণ্ডে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করার দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। বলেন, গণমাধ্যম, সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগ সহ সবকিছুর নিয়ন্ত্রণকর্তা ছিলেন শেখ হাসিনা। এই কতিপয় সদস্য ছিল, বিপদগ্রস্ত কিছু সদস্য ছিল যারা হাসিনার লেসপেন্সার হিসেবে যারা হচ্ছে সব অপরাধের বৈধতা উৎপাদন করেছে, আনায়গরের বৈধতা উৎপাদন করেছে। আমরা চাই সেগুলোর বিচার নিশ্চিতের মধ্য দিয়ে সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করা হবে। এদিন ট্রাইব্যুনাল একে আওয়ামী লীগের আমলে জেআইসি সেলে ২৬ জনকে গুম করে নির্যাতনের মামলায় হাজির করা হয় গ্রেফতার ৩ জন সেনা কর্মকর্তাকে। মামলায় পলাতক শেখ হাসিনার পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। বাকি ১২ আসামিকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। পরে গুম ও নির্যাতনের এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ১৪ ডিসেম্বর ধার্য করেন আদালত। বাংলাদেশ আর্মি ন্যায় বিচারের স্বার্থে একটি তদন্ত আদালত গঠন করে যে তদন্ত রিপোর্ট অনুসারে দায়ী ব্যক্তিদের ব্যবস্থা নিয়েছেন, সেই সকল দায়ী ব্যক্তিদের যে রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশনটা আমরা তুলে ধরেছি। সেখানেও এই ৩ জন আসামির কোনো দোষ নাই। এ মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ সাবেক ও বর্তমান ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২৪-এর গণঅভ্যুত্থানের সময় পর্যন্ত ২৬ জনকে গুম করার অভিযোগ আনে প্রসিকিউশন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। হাসপাতালে প্রতিদিন অন্তত ৫ থেকে ৬টি মেডিকেল পরীক্ষা নিরীক্ষা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। চিকিৎসা সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, এই মুহূর্তে তার চিকিৎসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিভার ও কিডনির চিকিৎসার বিপরীতমুখিতা বা থেরাপিউটিক কনফ্লিক্ট। বিদেশে নিতে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও দীর্ঘ বিমান ভ্রমণের জন্য প্রয়োজন শারীরিক অবস্থার উন্নতি। তাই তার ফিট টু ফ্লাই অবস্থার জন্য অপেক্ষায় চিকিৎসকরা। আকলাকুস সাফার প্রতিবেদনে বিস্তারিত দেখব।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া। চিকিৎসা চলছে মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে। এখন চিকিৎসা চলছে মূলত লক্ষণ ভিত্তিক বা সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ কেয়ার পদ্ধতিতে, অর্থাৎ যখন যে সমস্যাটি প্রকট হচ্ছে সেটিকেই তাৎক্ষণিকভাবে সামাল দেওয়ার চেষ্টা করছেন ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন বিশেষজ্ঞ দলটি। প্রতিদিন পর্যবেক্ষণ করা হচ্ছে রেনাল ফাংশন অর্থাৎ ক্রিয়েটিনিন ও ইউরিক অ্যাসিড পর্যবেক্ষণ, ইলেকট্রোলাইটস অর্থাৎ সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য, লিভার ফাংশন অর্থাৎ অ্যালবুমিন ও বিলিরুবিন মনিটরিং। এছাড়াও ফুসফুসের সংক্রমণে দেয়া আছে অক্সিজেন সাপোর্ট। লিভারের কারণে পেটে জমা পানি কমাতে ডাইইউরেটিক্স দিলে চাপ পড়ছে কিডনির উপর, বাড়ছে ক্রিয়েটিনিন। আবার কিডনি বাঁচাতে ফ্লুইড দিলে বেড়ে যাচ্ছে লিভারের সমস্যা। এই দুয়ের ভারসাম্য বজায় রাখাই এখন চিকিৎসকদের মূল চ্যালেঞ্জ। এছাড়াও কিডনি ফাংশনে অবনতি আর ইলেকট্রোলাইটে ভারসাম্য হারালে ডায়ালাইসিসও করতে হয়েছে বেগম খালেদা জিয়ার। সব মিলিয়ে বলা যায় ২৭ নভেম্বর যে পরিস্থিতি ছিল তার চেয়ে ক্লিনিক্যালি কিছুটা উন্নতি হয়েছে, তবে ঝুঁকি এখনও কাটেনি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সিলেটে আসামি ধরতে গিয়ে পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতালে ভর্তি সিআইডি উপপরিদর্শক খোরশেদ আলমের অবস্থাও আশঙ্কামুক্ত বলে জানা গেছে। পুলিশের দাবি অভিযুক্ত রাজু নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। তার বিরুদ্ধে নারীকে ব্ল্যাকমেইল সহ সাইবার ক্রাইমের বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বেশ কয়েকটি মামলার আসামি রহিমউদ্দিন রাজুকে গ্রেপ্তার করতে সোমবার রাতে সাদা পোশাকে সাগরদিঘির পাড় এলাকায় অভিযানে যান সিআইডির 2 সদস্য। অভিযানের বিষয়টি টের পেয়ে উপপরিদর্শক খোরশেদ আলমের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আসামি রাজু। ঘটনার পর থেকেই রাজুকে গ্রেপ্তারে তৎপর হয় সিআইডি ও মহানগর পুলিশ। মঙ্গলবার ভোরে নগরীর মজুমদারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রাজুকে। উদ্ধার করা হয় হামলায় ব্যবহৃত ছুরিও। পুলিশ হেডকোয়ার্টার, সিআইডি হেডকোয়ার্টার তাদের তত্ত্বাবধানে এবং তাদের সহযোগিতা নিয়ে আমাদের সিলেট মেট্রো, এসএমপি এবং সিলেট মেট্রো এবং সিআইডি আমরা যৌথ অভিযান করে তাকে রাত 4টা বাজে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বর্তমানে সে আমাদের হাওলায় আছে। এদিকে প্রাথমিকভাবে নানা বিষয়ে খতিয়ে রাজুকে একজন পেশাদার অপরাধী হিসেবে মনে করছে সিআইডি। পাশাপাশি সে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিল বলেও দাবি সংস্থাটির। তার নামে আরও 6টি ফৌজদারি মামলা আছে, সেটাও আমরা খতিয়ে দেখতেছি। তার পকেটে একটা অফিসিয়াল আইডি কার্ড, একটা কার্ড পাওয়া গেছে, সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংগঠন, সেই সংগঠনের কেন্দ্রীয় সদস্য ছিল সে। আহত সিআইডির উপপরিদর্শককে সিলেট উসমানী মেডিকেলে ভর্তি রাখা হয়েছে। বোঝা যায় সে একজন প্রফেশনাল অফেন্ডার। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে আসামি করে গত রাতেই মামলা করেন গৃহকর্তা। রাতে বেশ কয়েকটি অভিযান করলেও আয়েশার কোনো হদিস মেলেনি। তবে দ্রুতই হত্যার রহস্য উন্মোচন হবে বলে আশাবাদী পুলিশ। মোহাম্মদপুরের শাহজাহান রোডের এই বাসা থেকে সোমবার লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামী আজিজুল ইসলাম একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক। এই হত্যায় অন্যতম সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা, যিনি ঘটনার দিন সকাল 7:42 বোরকা পরে বাসায় ঢোকেন আর 9:30 নাগাদ নিহত নাফিসার স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে বের হয়ে যায়। পুলিশ বলছে কথিত আয়েশার শরীরের কিছু অংশ পোড়া, তাই সবসময় নিজেকে আড়াল করে রাখতেন। মঙ্গলবারও ভবনটির সামনে ছিল নিহতদের পরিচিত জনদের ভিড়। এগুলো যদি কন্টিনিউয়াসলি হতে থাকে আমরা তো অরিড হয়ে যায়। আমাদের বাসা তো কাজের মেয়ে কাজ করে। আমি কালকে দৌড়ায় গেছি, পুয়াটা কাজ করতেছে, আমি ভয় পেয়ে গেছি একটা ঘটনা দেখে। কাজের মেয়ে তো আরও সবার বাসায় কাজ করতেছে। ফোন নাম্বার অনেক সময় দিতে চায় না, যদিও দেয় ভুল বা হাজব্যান্ডের, মানে যার হচ্ছে ভিতরে অকারেন্স করার থাকে তাকে আসলে সম্ভব হয় না ফেরানো। গেল রাতেই বিভিন্ন স্থানে অভিযান করলেও গ্রেফতার করা যায়নি সন্দেহভাজনকে। হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্র সেটা পেয়েছি, আপনাদের সেই ছবিটাও আপনারা দেখানো হয়েছে, এবং ওইখানে আসামির ফেলে যাওয়া যে বিভিন্ন উপকরণ, যেটা আমরা বিশ্লেষণ করে বা রাসায়নিক পরীক্ষার মাধ্যমে তাকে ধরাটা সহজ হবে, সেটা কিন্তু পিবিআই এবং সিআইডি এসে তারা স্যাম্পল কালেকশন করে নিয়ে গেছেন। ফলে আমাদের
ব্যাকগ্রাউন্ডের মোটামুটি সব কাজ শেষ, এখন শুধু আসামি ধরাটা বাকি। গৃহকর্মী আয়েশা আগে কোনো অপরাধের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নারী জাগরণের অগ্রদূত রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আহ্বান জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করার ঘোষণা দেন। এবছর নারী জাগরণের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ 4 জন রোকেয়া পদক পেয়েছেন। রোকেয়া সাখাওয়াত হোসেন নারীদের শিক্ষা এবং অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রামের নাম। নারী জাগরণের সেই অগ্রদূত ও সমাজ সংস্কারকের জন্ম এবং মৃত্যুবার্ষিকী 9 ডিসেম্বর একই দিনে। প্রতিবছর যা উদযাপিত হয় রোকেয়া দিবস হিসেবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী অগ্রযাত্রায় বিশেষ ভূমিকার জন্য রোকেয়া পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান উপদেষ্টা। এবছর নারী অগ্রযাত্রায় ভূমিকা রাখায় 4 জন এই সম্মানে ভূষিত হন। তারা হলেন ডক্টর রুফানা রাকিব, কল্পনা আক্তার, ডক্টর নাবিলা ইদ্রিস ও ফুটবলার ঋতুপর্ণা চাকমা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, এই সম্মাননা গোটা জাতির পক্ষ থেকে নারী সমাজের প্রতি শ্রদ্ধা ও স্বীকৃতির নিদর্শন। যে আদর্শে বেগম রোকেয়া আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন, অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে, তার লেখায়। আজকে যে 4 জন পুরস্কার পেলেন, তারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল, এগিয়ে দিল। এত বছর পরেও সমাজকে পথ দেখাতে আরেকজন রোকেয়ার আবির্ভাব না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তার জন্ম উপলক্ষে যে আয়োজন, সেটা শুধু তাকে স্মরণ করার জন্য না, আমাদের ব্যর্থতাগুলো খুঁজে বার করার জন্য। কেন আমরা ব্যর্থ হলাম? কেন এই 100 বছরেও আরো বেগম রোকেয়া আসলো না আমাদের মাঝখানে, যে আমাদেরকে পথ দেখাতো? বেগম রোকেয়ার স্বপ্ন পূরণে যত বাধা আছে তা অপসারণে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মতপার্থক্য থাকলেও তার কারণে যেন শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়, 24-এর গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে সুসংহত করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে জনগণ তা সফল হতে দেবে না। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে 7 দিনব্যাপী চলছে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি। দলের আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রশিক্ষিত করতেই এই আয়োজন। সর্ববুদ্ধি চোর এই কথা বললে কি প্রমাণ হয় যে আমি ভালো? কর্মসূচির 3য় দিনের শুরুতে নেতারা বিভিন্ন জরিপে বিএনপির পক্ষে জনজোয়ার দেখে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের শঙ্কা প্রকাশ করেন। 96 থেকে 2000 পর্যন্ত 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার, তারপরে বিএনপি। তো 2001 সালে যদি চ্যাম্পিয়ন হয়ে থাকে তাহলে সেটার জন্য দায়ী কে? এবং তার আগে যে কি ছিল এটা তো কোনো রেকর্ড নাই। বিএনপি তো চ্যাম্পিয়ন করে নাই, করছে আওয়ামী লীগ। সরকারের একজন উপদেষ্টা খুব করে বলছেন, অহংকার করে বলছেন, জনগণ কতদিন আমাদের থাকতে হবে সেটা তো আমাদের ম্যান্ডেট দেয়নি। আপনার বিবেক কি বলে যে কতদিন থাকতে হবে? আপনি কোন ম্যান্ডেটের উপরে আজকে আপনি উপদেষ্টা হয়েছেন? দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ ও তাঁর প্রয়াত সহধর্মিণী উম্মে সালমা আলোর কয়েকটি গ্রন্থের প্রকাশন অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা। উঠে আসে বঙ্গভঙ্গ, দেশভাগ থেকে 24-এর অভ্যুত্থান প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা বলেন যে আসামের এবং ওই যে 7 সিস্টার বাইরে যাওয়ার পথ হবে আমাদের চট্টগ্রামের সমুদ্র। এই যে পূর্ববঙ্গ প্রদেশের যে ধারণা, এটার সঙ্গে এটা সম্পূর্ণ কিন্তু সংগতিপূর্ণ। চেপে বসা স্বৈরতান্ত্রিক শাসনকেও ফেলে দিতে সক্ষম হলাম বটে, কিন্তু সেই মানুষের সমাজের হৃদয়ের সাথে কথোপকথনের কাজটা আমরা সাফিসিয়েন্টলি করতে পারি নাই। দেখছি একটা ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি, কিন্তু আরেকটা নানা নামে, কখনো ধর্মের নামে চাপিয়ে দেওয়া, বল প্রয়োগ করা, জবরদস্তি করা, ঐক্যের পরিবর্তে নতুন করে হিংসা, ঘৃণা, মারামারি, হানাহানি ছড়িয়ে দেওয়ার তৎপরতা চলছে।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ২৪-এর গণ অভ্যুত্থানে অর্জিত বিজয়কে সুসংহত করার আহ্বান জানান। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন সাইফুল ভাইও বলেছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেই মতপার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়। নেতারা বলেন, ঐক্য ধরে রেখে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ না করলে ঝুঁকির মুখে পড়বে অভ্যুত্থানের অর্জন। অত্যাচার, অবিচার, মানুষের অমর্যাদা, এই সব কিছু থেকে আমরা মুক্ত থাকতে পারি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, বিএনপি নির্বাচনের দিকে এগুচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর গুলশানে বিএনপি নেতাদের সাথে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক শেষে তিনি বলেন, দেশের মানুষ একটি ভালো নির্বাচন চায়, এজন্য লেভেল প্লেইং ফিল্ড আরও জোরদার করার কথা বলেন তিনি। আমির খসরু আরও বলেন, পরস্পরের প্রতি সম্মান রেখে একটি সুন্দর পরিবেশ কিভাবে নিশ্চিত করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ইইউর সাথে সম্পর্ক কেমন হবে তা নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক শামা উবায়েদ। আমাদের নির্বাচন নিয়ে এখনো কোনো শঙ্কা নাই এই মুহূর্তে, সুতরাং যেই শঙ্কাটা নাই সেটা আগেভাগে বলে নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা মনে করি লেভেল প্লেইং ফিল্ড আরও নিশ্চিত হবে। অনেক কিছুর সাথে আমরা দ্বিমত পোষণ করেও এগিয়ে যাচ্ছি, একটা কারণে যে আমরা বাংলাদেশে কোনো সাংঘর্ষিক রাজনীতি দেখতে চাই না। মাত্র ২০ দিন আগে রাজধানীর আইডিয়াল ও ঢাকা সিটি কলেজের মধ্যে হয় শান্তি চুক্তি, যা আজ সকালেই পাল্টে যায় অশান্তিতে। পুলিশের দাবি, কারণ ছাড়াই দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। সে সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৮টার পর ধানমন্ডির গ্রিন রোড এলাকায় হঠাৎ উত্তেজনা ছড়ায়। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ক্যাম্পাসে প্রথমে হামলা চালানো হয়। এ সময় নিরাপত্তাহীনতার কথাও জানান তারা। সূত্রপাত দরাই শুরু করছে, আগে আমাদের একজন স্টুডেন্টকে আহত করছে, খুব মারাত্মকভাবে আহত করছে। আইডিয়ালের কোনো ছাত্র চায় না যে হামলা হোক, কিন্তু ওরা বারবার আমাদের উপরে আক্রমণ করলে একটা ছাত্রদের কতক্ষণ সহ্য করতে থাকতে পারে। ঢাকা কলেজ আমাদেরকে বিনা কারণে আমাদের ক্যাম্পাসে ওরা অ্যাটাক করছে। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে দফায় দফায় বাড়ে উত্তেজনায়। এ সময় আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। মাত্র ২০ দিন আগেই ৩ কলেজের মধ্যে হওয়া শান্তি চুক্তি কেন অশান্তিতে রূপ নিল সেই কারণ জানা নেই পুলিশেরও। বলছেন, তদন্ত করে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। সকালে যে কি কারণে কি হয়েছে, আসলে এটা ওই যে আগে যারা বলছিলাম যে এদের মধ্যে কোনো কারণ লাগে না আর কি কোনো কিছু হইতে। তো আজকে ওই ঢাকা কলেজের একটা বাসে মনে হয় আইডিয়াল কলেজের কিছু স্টুডেন্ট গিয়ে প্রথমে অ্যাটাক করে। এর প্রেক্ষিতে আবার ঢাকা কলেজের বেশ কিছু ছেলেপেলে তখন এই প্রতিশোধ নেওয়ার জন্য বা এটার প্রতিকার চাওয়ার জন্য তারা আবার এই আইডিয়াল কলেজের দিকে আসে। এখানে এসে দুই পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়ার মতো হয়। এর আগেও বেশ কয়েকবার ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে হয় সংঘর্ষ, যার বেশিরভাগ কারণই অজানা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নানা সংকটেও শিল্পের চাকা সচল রেখেছে গার্মেন্টস খাত। উৎপাদন ধরে রাখতে পোশাক খাতের শ্রমিক কর্মকর্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা জরুরি। দুপুরে উত্তরার সংগঠনের নিজস্ব ভবনে 4টি হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। ইবনে সিনা, ইম্পেরিয়াল শিপ ইন্টারন্যাশনাল ও ইয়র্ক হাসপাতালের সঙ্গে সমঝোতা হয়। এর ফলে গার্মেন্টস মালিক, তাদের পরিবারের সদস্য এবং বিজিএমইএ কর্মকর্তারা সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা পাবে। এর আগে আরও 10টি হাসপাতালের সঙ্গে সমঝোতা সই করে বিজিএমইএ। বলা হয়, ঢাকা ও চট্টগ্রামে চালু থাকা আগের 2টি ছাড়াও শ্রমঘন এলাকায় গার্মেন্টস কর্মীদের চিকিৎসার জন্য আরও একটি হাসপাতাল করা হবে। BGME has the capability, financial capability to build a hospital large scale, শ্রমিকদের জন্য, but we do not want to operate. Maybe we are not best suitable to operate.
নির্ধারিত সময়ে চালু হবে হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম। মোবাইল ফোন ব্যবসায়ীদের এ বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিটিআরসি। অন্যদিকে আমদানিতে শুল্ক হ্রাস করার কোনো সিদ্ধান্ত জাতীয় রাজস্ব বোর্ড নেবে না বলেও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়, বিটিআরসি ও এনবিআর এর যৌথ বৈঠকে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। আমদানি পর্যায়ে শুল্ক হ্রাস, এনবিআর কার্যক্রম 6 মাস পিছিয়ে দেওয়া সহ ট্যাক্স পরিশোধ ছাড়াই দেশে আনা মজুতকৃত মোবাইল ফোনের বৈধতার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ব্যবসায়ীরা। বেলা 11টা থেকে দাবি আদায়ে বিটিআরসি ভবনের সামনে জড়ো হন তারা। এনবিআর কার্যকর এবং ব্যবসায়ীদের দাবির বিষয়ে বিটিআরসি, এনবিআর এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যেও চলছে চিঠি চালাচালি। তবে শুল্ক ছাড় দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ডেফিনেটলি এটা রাষ্ট্রের সিদ্ধান্ত, এটা কিন্তু এনবিআর এর এখন আর সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও নাই। এখন এটা সরকার জনস্বার্থ যদি প্রয়োজন মনে করে তাও এটা দিতে পারবে অল্প সময়ের জন্য, নেক্সট পার্লামেন্ট বসা পর্যন্ত। নেক্সট পার্লামেন্ট বসে এটাতে সিদ্ধান্ত নেবে কি করবে। আমরা যদি মনে করি দেশের বৃহত্তর স্বার্থে এটা করা প্রয়োজন এবং আমাদের রাষ্ট্রের নীতি নির্ধারকরা যদি এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন, আমরা পজিটিভ। এদিকে সকালে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সাথে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসেন মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির নেতারা। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনায় কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত হয়নি বলে সাংবাদিকদের জানান তারা। বলেন, বুধবার বিটিআরসি, এনবিআর এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ সভায় ইতিবাচক কোনো সিদ্ধান্ত না এলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আমাদের যে দাবি, এই দাবি কেউ কর্ণপাত করে না। আগামীকাল বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে 3টা বাজে বসবে। এই কারণে ভাই আপনারা কালকা পর্যন্ত একটু শান্ত থাকেন। আমাদের চোখের পানির দাম ওনারা দেয় না। আপনি বাণিজ্য নীতি যতই সহজ করেন না কেন, আমাদের ইউজ ফোনের ব্যবসা করতে দিতে হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 16 ডিসেম্বর থেকে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনইআইআর। এরপর থেকে শুল্ক ফাঁকি দেয়া, নকল বা রিফারবিশ কোনো হ্যান্ডসেট নেটওয়ার্কে সচল হবে না। তবে 16 ডিসেম্বরের আগে গ্রাহকের হাতে সচল থাকা কোনো সেট বন্ধ হবে না। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ইন্দোনেশিয়ায় একটি বহুল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 22 জন নিহত হয়েছে। মঙ্গলবার জাকার্তায় একটি 7তলা ভবনে আগুন লাগে। কয়েক ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কর্তৃপক্ষ জানায়, দুপুরের দিকে ভবনের প্রথম তলায় আগুন লাগে, এরপরে তা ওপরের তলাগুলোতেও ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় ভবনের ভেতরে অনেক কর্মী দুপুরের খাবার গ্রহণ করছিলেন। তীব্র ধোঁয়ায় ভবনের ভেতরে আটকা পড়েন অনেকে। কর্তৃপক্ষ বলছে, নিহতদের আগুনে দগ্ধ হয়ে এবং ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যুর কারণ। আটকে পড়াদের অনেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে। আগুন লাগার কারণ জানতে চলছে তদন্ত। বাড়ছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার উত্তেজনার পারদ। সীমান্ত বিরোধের জেরে উভয় দেশের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা। মঙ্গলবার থাই নৌবাহিনী জানায়, ত্রাত প্রদেশে কম্বোডিয়ায় বেশ কিছু টার্গেটে ড্রোন আর মিসাইল হামলা চালিয়েছে তারা। এতে কম্বোডিয়ার অন্তত 10 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, আহত আরও অন্তত 20 জন। সীমান্ত এলাকায় প্রায় 500টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি করেছে থাই প্রশাসন। স্থানীয়দের সংঘর্ষের ছবি, ভিডিও প্রকাশ না করতে নির্দেশ দিয়েছে ব্যাংকক। এদিকে কম্বোডিয়ার লাগাতার রকেট হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 3 জন থাই সেনা, আহত আরও অন্তত 29 জন। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে বেসামরিক এলাকায় হামলার অভিযোগ তুলেছে।